বাংলাদেশের বিখ্যাত কথাসাহিত্যিক আনিসুল হকের লেখা একটি রোমান্টিক উপন্যাস আমি ধারাবাহিকভাবে পাঠ করে চলেছি। উপন্যাসটির নাম ভালোবাসা, আমি তোমার জন্যে কাঁদছি। আজকের উপন্যাস পর্ব 5 আর এখানেই উপন্যাসের সমাপ্তি। উপন্যাসের পুরো পাঠটি শেষ হয়েছিল এখানেই যে অপি সে জানতে পেরেছে তার অসুখ হয়েছে, সেই অসুখে সে বিবাহ করতে পারবে ঠিকই, কিন্তু সে কখনো সন্তানের মা হতে পারবে না। অন্যদিকে সে ফারুকের সঙ্গে সংসার বাঁধার যে স্বপ্ন সে বেঁধেছিল, সেই স্বপ্ন হয়তো তার সত্য হবে না। তাই তার মনে হয়েছে যে ফারুক নামে তার কেউ ছিল না, ফারুককে সে চেনে না, ফারুককে তার ভালোবাসার প্রশ্নই আসে না। আজকে তার পরবর্তী অংশ। For you was I born, for you do I have life, for you will I die, for you am I now dying। ভাষায় অপি করা নির্দেশ জারি করল। সামনে তার পরীক্ষা, এবার ফার্স্ট ক্লাস তাকে পেতেই হবে। অতএব সে এখন 18 ঘন্টা পড়াশুনো করবে। নাওয়া খাওয়া, গল্প গুজব ইত্যাদিতে সময় যত কম অপচয় করা যায় ততই ভালো। ফারুকের টেলিফোন এলো রাতে। এই ভয় সে পাচ্ছিল। টেলিফোন বাজছে, কেউ ধরছে না, কারণ সবাই জানে এটা অপির ফোন। মামা এসে বললেন, এই অপি, ফোন ধরছিস না কেন, ব্যাপার কি? অপি বলল, মামা তুমি ধরো, বলো আমি ঘুমিয়ে পড়েছি, পরীক্ষার মধ্যে এসব ভাল লাগে না মামা। তুই গিয়ে বল তুই ঘুমিয়ে পড়েছিস। মামা হাসলেন। অপি গেল ফোনের কাছে। ব্যাপারটার ফয়সলা তাকে করতেই হবে। দক্ষতার সঙ্গে ঠান্ডা রক্ত খনির মতো চোখের পাতাও কাঁপবে না। সে ফোন তুলল। হ্যালো জান, কি করছিলে? অপি বলল, ফারুক, আমি ঠিক করেছি পরীক্ষাটা সিরিয়াসলি দেব। আমার পরীক্ষার আগে আমি 1 মিনিট সময় নষ্ট করতে চাই না। তুমি যদি আমাকে সহযোগিতা করো ভালো হয়। কিভাবে? ফোন না করে। অপি ফোন রেখে দিল। সেই কণ্ঠস্বর, সেই ভালোবাসার মমতার ভরা প্রতিটি শব্দ, শ্বাস প্রশ্বাস, তার সমস্ত ইন্দ্রিয় প্রতিটা মুহূর্ত প্রতীক্ষা করে এই একটা ফোনের জন্য, তার একটু কথা শোনার জন্যে, তাকে একটু ভালো করে দেখার জন্যে, তার স্পর্শ লাভ করার জন্যে। অপির বুকের ভেতরটা কেটে ছিঁড়ে ছেঁচে থেঁতলে রক্তে মাংসে একাকার হয়ে যাচ্ছে। কিন্তু এত সহজেই ভেঙে পড়লে চলবে না। মনকে শক্ত করো, কঠিন করো। আবার রিং হচ্ছে। সে জানে ফারুক আবার ফোন করবেই। অপি ফোন তুলল। হ্যালো জান, তোমার কি হয়েছে বলো, তোমার কি হয়েছে? কিচ্ছু হয়নি, পরীক্ষার জন্য সিরিয়াস হয়ে উঠেছি। তোমাকে যে বললাম ফোন করবে না, করছো কেন? অপি ফোন রেখে দিল। খানিক পর রিসিভার তুলে রেখে দিল। লাইন কেটে আবার ডায়াল করার চেষ্টা করলো ফারুক। আবার না, লাইন পাওয়া যাচ্ছে না। ধুত্তরি। প্রথমে উদ্বিগ্ন, তারপর ক্ষিপ্ত, তার অভিমান হত হলো ফেরুক। ঠিক আছে, আমি ফোন করব না, দেখা যাবে তুমি ফোন না করে পারো কি না। কাজে আর সে রাতে মন বসাতে পারল না। বাতি নিভিয়ে শুয়ে পড়ল। 1 দিন 2 দিন 3 দিন যাই, অপি ফোন করে না। না করুক। নিজের কাজে ভুল হয়ে যায়, ড্রয়িং বাঁকা হয়ে যায়, অফিসের সিটে গা এলিয়ে দিয়ে চোখ বন্ধ করে থাকে ফারুক। না, আমি আগে ফোন করব না, দেখা যাক ও করে কিনা। ফোন আসে না। প্রতীক্ষাতে সূর্য ডোবে, রক্তপাত হয়, সিগারেট ধরায় ফারুক। তামাকের গন্ধ সহ্য হয় না, জিভ তেতো হয়ে আসে, তবু খায়। রাতে শুতে যায় ঘুমের ওষুধ খেয়ে। শুক্রবার সকালে উঠেই মনে হয়, না, আজ অপির বাসায় যেতে হবে। ভালোবাসায় মান অভিমান তো থাকবেই, নিজে থেকে গিয়ে ওকে ডাকলেই তো সব মিটে যায়। অপির সঙ্গে দেখা হবে, কথা হবে, এসব ভাবতেই তার মনটা প্রশান্তিতে ভরে উঠল। সে তাড়াতাড়ি হাসিবাড়ির দিকে রওনা হলো। হাসিবাড়ির লোকজন তাকে দেখে সবাই অবাক। অপি তো ভোরবেলা উঠেই বাইরে গেছে। তোমাদের ওখানে যায়নি? না তো, কোথায় গেল? কিছু বলে গেছে? খানিকক্ষণ বসে ফারুক উঠে পড়ল, একা একা হাঁটতে লাগলো। আজ হেঁটে হেঁটে ঢাকা শহরটা দেখে ফেলবে। রোদ উঠেছে, গা চিটমিট করছে। যদি এমন হয় অপি তাদের বাসায় গিয়ে বসে আছে, তাড়াতাড়ি বেবি ট্যাক্সি নিয়ে সে আবার বাসায় এলো। না, কোথায় অপি? বাসাতেই তো থাকা ভালো যদি সে আসে। খানিকক্ষণ পর ফোন করে
খোঁজ নিচ্ছে হাসি বাড়িতে অপি ফিরেছে কিনা। অপি সারাদিন কাটালো তার এক সহপাঠিনীর বাসায়, ফিরে এলো রাত 9টায়। কী ব্যাপার, কোথায় গিয়েছিলি? মা জিজ্ঞেস করলেন। শান্তাদের বাসায়। বলে যাবি না? আমরা চিন্তায় অস্থির। ফারুক বারবার এসে খোঁজ নিয়ে গেল। রাত 10টায় ফোন এলো। অপি কি করবে? তার ফোন তো রাত 10টায় ফোন এলো। অপি কি করবে? তার ফোন তো তাকে ধরতে হবে। তার সমস্যার পুরো বাড়িতে জড়িয়ে কি লাভ? ফোন ধরে অপি ঠান্ডা গলায় বলল, তোমাকে আমি বলেছি তুমি আর ফোন করবে না। তুমি বলবে তো আমার অপরাধটা কি? অপি ফোন রেখে দিল, ফোনের তার খুলে রাখলো। সারা রাত অপি ঘুম এলো না। চুপ করে চোখ বন্ধ করে রইল। বালিশের পাশে ঝিনুক কটা বাইরে সময় একটু একটু করে গড়িয়ে যাচ্ছে। স্লোথ ভঙ্গিতে এক একটা মুহূর্তে চলে যাওয়া সে দেখতে পাচ্ছে। কামিনী ফুলের ঝাড় থেকে মাদকতাময় গন্ধ আসছে। পাখিরা পাখা ঝাপটাচ্ছে বাগানে। দুটো বিড়াল ঝগড়া করছে হুল্লোড় করে। কাঁদতে বসলো বিড়াল দুটো, মানব শিশুর মতো হৃদয় ছিঁড়ে ফেলা কান্না। অপি চোখকে পাথর বানিয়ে রাখলো। এক ফোঁটা অশ্রু সে ফেলবে না, এখন তার ভেঙে পড়ার সময় নয়। পরদিন অপি ইউনিভার্সিটি যাবে বলে বেরিয়েছে। রিকশায় উঠতেই কোথা থেকে ফারুক এসে সোজা তার পাশে এসে বসলো। অপি বলল, কি ব্যাপার? ফারুক, বারে তোমার পাশে আমি বসবো তাতে আর ব্যাপার কি? অপি বলল, এসেছো খুব ভালো করেছো, চলো তোমার সঙ্গে সিরিয়াস কথা আছে। ফারুকের বুকটা টিপ টিপ করতে লাগলো। ফারুক বলল, সিরিয়াস কথার দরকার নেই, চলো আমার অফিসে চলো। না। তারা একটা রেস্তোরাঁয় বসলো, প্রায় অন্ধকার ঘর, তারা বসেছে মুখোমুখি। অপি বলল, কথা খুব সংক্ষিপ্ত, আমি চাই না তোমার সঙ্গে আর কোনো সম্পর্ক থাকুক। এমনি দেখা হলে কেমন আছো, ভালো আছো চলতে পারে, তার বেশি কিছু নয়। ফারুক কাঁদতে লাগলো। তার দু চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে, গলা থেকে বিকৃত বিলাপ বেরিয়ে আসছে। কান্না চাপতে গিয়ে তার গঙ্গানির রূপ নিল। ফারুক বলল, কেন জানতে পারি? তোমাকে আর আমার ভালো লাগে না। ফারুক কান্না থামিয়ে রাখলো। রসিকতা করো না তো। কে কি বলেছে বলো? অপি বলল, দেখো আমি খুব সিরিয়াস, তুমি আমাকে ফোন করবে না, আমার সঙ্গে দেখা করার চেষ্টা করবে না, দিস ইজ ফাইনাল। কেন জান? কেন? অপি চুপ করে রইল। তাকে দেখাচ্ছে আগুনে তাতানো ধাতব ভাস্কর্যের মতো। অপি, জান শোনা, শুধু বলো কেন এমন করছো। সেটা আমার পার্সোনাল ব্যাপার। তোমার কি অন্য কাউকে ভালো লেগেছে? সেটা আমার পার্সোনাল ব্যাপার। তোমার আমার মধ্যে পার্সোনাল ব্যাপার কি আদৌ আছে? কেন, কি এমন সম্পর্ক পরম ভালোবেসে বিয়ে করে 18 বছর সংসার করার পর অন্যের হাত ধরে একজন বেরিয়ে যায় না? মানুষের মন খুব বিচিত্র। ফারুক আবার কাঁদতে শুরু করলো। বলল, তোমাকে ছাড়া আমি বাঁচব না। অপি বলল, না বাঁচলেও আমার আর কিছু করার নেই। আমি খুব খারাপ মেয়ে ফারুক, তোমার মতো ভালো ছেলে কেন আমার জন্য জীবন নষ্ট করবে? না না, তুমি এই দুনিয়ার সেরা মেয়ে, সেরা হও, না হও তুমি আমার, না কেউ কারো নয়। তোমাকে সোজা কথা বলি, দিস ইজ মাই ফাইনাল ওয়ার্ড। তুমি আর বাসায় ফোন করবে না, আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবে না। তুমি যদি আর একবার আমাকে সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করো, রাজসাদের কিরা আমি গলায় ফাঁসি দেব। উঠি। বেয়ারারা সব কৌতূহলী চোখে দূর থেকে তাকিয়ে আছে। এখানে নাটক করার মানে হয় না। খাবারের বিলও দেওয়া হয়নি। গমনরত অপির পিছে আর ধাওয়া করা হলো না ফারুকের। সে ভাবল পরে আবার চেষ্টা করা যাবে। সন্ধ্যার বাসায় ফিরে টিভি রুমের আড্ডায় অপি বসল। বলল, সবাই একটা কথা শোনো, ফারুকের সঙ্গে আমার আর কোনো সম্পর্ক নাই। তোমরা কেউ ওর ফোন ধরবে না, ও এলে দরজা খুলে দেবে না। পুরো ঘর স্তম্ভিত হয়ে গেল। অপির চোখ মুখ খুব কঠিন। কেউ তাকে কোনো প্রশ্ন করার সাহস পেল না। অপি সারাদিন বাইরে বাইরে থাকে। আজ সহপাঠিনীর বাসায়, কাল অমুক খালার বাসায়। সে আত্মীয় স্বজনদের সঙ্গে তাদের সম্পর্ক নিতান্ত যোগাযোগের অভাবে মরে গিয়েছিল। সে তাদের বাসায় সকালবেলা বই খাতা নিয়ে হাজির হয়। আমি সারাদিন থাকবো, পড়ে টোড়ে রাতে যাব। রাতে বাসায় ঢুকে সে প্রথমেই ফোনটার প্লাগ খুলে রাখে। এর মধ্যে ফারুক 2 বার তাদের বাসায় হানা দিয়েছে, তাকে পায়নি। বাসার কেউ ফারুকের সঙ্গে আগের মতো সহজ ব্যবহারও করেনি। কোথায় যেন তার কেটে গিয়েছে। অপি বলল, আমি কয়েকদিন নানুর বাড়িতে গিয়ে থাকতে চাই। মামা, তুমি কি আমাকে পৌঁছে দেবে? নানুর বাড়ি ময়মনসিংহ। মামাকে সঙ্গে নিয়ে সুটকেসে বেঁধে অপি গেল ময়মনসিংহে। সুটকেসে অল্প কিছু জামা আর বইপত্র, হাত ব্যাগে টাকা, টুকিটাকি জিনিস আর কতগুলো ঝিনুক।
ফারুকের এই দিনগুলো সে কেমন করে গেল। একদিকে অফিসে কাজের প্রচণ্ড চাপ, অন্যদিকে মানসিক প্রাণ। অফিসও না, কেন তুমি আমাকে ছেড়ে যাচ্ছ? আমার কি অপরাধ বলো? তুমি আমার কাছে কি চাও? আমি তোমার জন্য সর্বস্ব ত্যাগ করতে প্রস্তুত। সব ছাড়বো, বুবুর বাসা ছাড়বো, এই ফার্ম ছাড়বো, যদি বলো আবার ইউনিভার্সিটিতে ভর্তি হব, মাস্টার্সে ফার্স্ট হব, স্কলারশিপ নিয়ে আমেরিকা কানাডা যাব, যদি বলো কিছুই করবে না, তুমি আর আমি যে কায়া আর ছায়ার মতো, কি করে তোমাকে ছাড়া আমি থাকবো? আমাকে ছাড়া তুমি। তার অবস্থা দেখে মোহন আসে। দোস্ত, তুই যে দেবদাস হয়ে গেলি রে। ফরগেট অ্যান্ড ফরগিভ, ক্ষমা করে দে। ব্ল্যাক লেবেলের বোতল থেকে গ্লাস ঢেলে মোহন বলে, নে একটু খা। ফারুক খায়, বুক জ্বলে যায়, তবু খায়। খেতে ভালো লাগে, মনে হয় ভালোবাসা, আমি তোমার জন্য সব কিছু করছি। তোমার জন্যে আমি জন্মেছিলাম, তোমার জন্যে আমি প্রাণ পেয়েছি, তোমার জন্যেই আমি মরব, আর তোমার জন্যেই মরছি। 1 মাস ময়মনসিংহে কাটিয়ে অপি ফিরে এলো ঢাকায় হাসি বাড়িতে। নিজ ঘরে ঢুকে দেখতে পেল তার টেবিলের ওপর খামের স্তূপ, প্রায় 90টি চিঠি। প্রতিদিন 3 বেলা 3টা করে চিঠি ফারুক লিখেছে। অপির মনে হলো চিঠিগুলো খুলে পড়ে, কিন্তু সে তা করল না। ঘর বন্ধ করে মোমবাতি জ্বালিয়ে একটা একটা চিঠি খাম সমেত সে পুড়িয়ে দিল। ভেবেছিল ছাইটুকু ফেলে দেবে বাথরুমে, কেউ কিছু বুঝবে না, কিন্তু বাতাসে উড়ে উড়ে পুরো ঘর ছাই ধূসরিত হয়ে পড়ল। অপির পরীক্ষার 15 দিন বাকি। সে ঠিক করলো সে নাব্বিরের সঙ্গে পার্টনারশিপ করে পড়বে। সারাদিন লাইব্রেরিতে দুজন পড়ে, সন্ধ্যায় নব্বির ওকে পৌঁছে দিয়ে যায়। বাসায় এসে দেখে 3টা খাম পড়ে আছে। অপি বলল, নব্বির দোস্ত, একটা কাজ করে দিবি? একটা নম্বরে ফোন করে বল অপির সঙ্গে আমার বিয়ে হয়ে গেছে। কাইন্ডলি জ্বালাবেন না ওকে। দোস্ত, এই উপকারটা করবি? নব্বির ভয় পেয়ে গেল। তার কাজিনের সঙ্গে তার বিয়ে ঠিক হয়ে আছে, মেয়ে লন্ডনে থাকে, ব্রিটিশ সিটিজেন। এই সুবর্ণ সম্ভাবনাটা অপির জন্য না নষ্ট হয়ে যায়? আরে পাগল, ভয় পাচ্ছিস কেন? আমার তোকে বিয়ে করার বিন্দু মাত্র ইচ্ছা নেই, শুধু একটা ফেউ তাড়াতে চাই। নব্বির ফোন করলো। কার্ড ফোন থেকে অপির শেখানো বুলি তোতাপাখির মতো মুখস্থ করে বলল। ফারুক শুনল, বশীভূত বালকের মতো বলল, কনগ্রাচুলেশনস। ঠিক আছে, জ্বালাবো না। ফোন রেখে নব্বির বলল, অপি, তোর সঙ্গে আমি আর পড়ছি না, তুই একলা একলা পড়। উনি কি বললেন? বললেন কনগ্রাচুলেশন। ঠিক আছে, আর জ্বালাবো না। বলেছে যখন নিশ্চয়ই জ্বালাবে না। থ্যাংক ইউ নব্বির, যা, তোর সঙ্গে পড়ার আমার আর দরকার নেই। অপি রিক্সায় উঠল, বলল, রিক্সাওয়ালা ভাই, আসাদ গেট চলেন। রিক্সা আসাদ গেটের দিকে যাচ্ছে। আকাশে মেঘ, অসময় বৃষ্টি হবে মনে হয়। কক্সবাজারে নিম্নচাপ দেখা দিয়েছে। আজকের দিনটা কেমন মনমারা, ভালো লাগছে না, কিচ্ছু ভালো লাগছে না। আসাদ গেট আসার আগেই আকাশ হঠাৎ কালো কুচকুচে হয়ে গেল। ঝপঝপ করে বৃষ্টি পড়তে শুরু করলো। অপি বলল, কি ভাই, পর্দা নাই? না আপা। অপি খুশি হলো। মাথার উপরে হুড আছে, বৃষ্টি আর দমকা হাওয়া হুডের আড়াল মানছে না। অপি ভিজে যাচ্ছে, জলের ছিটা তার জ্বলন্ত চোখে মুখে স্নেহের মতো লাগছে। বলল, আপনি এখন ওয়ারি চলেন, বেশি বেশি ভাড়া দিয়ে দেব। রিক্সাওয়ালা রিক্সার গতিমুখ বদল করলো। আকাশ বাতাস সাদা করে বৃষ্টি হচ্ছে। রাস্তার পানিতে বৃষ্টির পানি জমে দৌড় শুরু করেছে। জমে থাকা পানিতে বৃষ্টির ফোঁটা পড়ে ওপরে লাফিয়ে উঠেছে। শক্তির একটা পদ্মে একে বলা হয়েছিল অভিমানী পানির গাল ফোলানো। আবার শক্তির পদ্ম, আবার তার স্মৃতি। অপির কাঁদতে ইচ্ছে করছে। এই সুযোগ, বৃষ্টির পানিতে তার অশ্রু ধুয়ে মুছে যাবে, কেউ টেরটি পাবে না। অপি কাঁদতে লাগলো। বুকের সমস্ত ভার সে আজ কেঁদেই লাঘব করবে। ফারুকের জীবনটা এলোমেলো হয়ে গেছে। বাসায় বুবুর মুখের দিকে সে তাকাতে পারে না, দুলাভাইয়ের সামনের পারতপক্ষে পড়ে না। তাদের যে শোক তা অপূরণীয়। রাজসাদের কথা মনে হলে তার নিজের সমস্ত শরীর এলিয়ে পড়ে। নিখিল জগৎ শূন্য বলে মনে হয়। এখন যুক্ত হয়েছে অপিহীনতা। একটা ফোলানো বেলুন দপ করে বুঝে গেল। নদী যদি হয় রে ভরাট, কানায় কানায় হয়ে গেলে শূন্য হঠাৎ, তাকে কি মানায়? অপির মতো লক্ষ্মী ধরনের মেয়ে হঠাৎ করে বদলে গেল। একদিনে কেউ 180 ডিগ্রি ঘুরে যেতে পারে। তার সবচেয়ে বড় দুঃখ তাকে অপি জানালো না। কি তার অপরাধ? একটা ছেলে ফোন করে বলল, আমার সঙ্গে অপির বিয়ে হয়ে গেছে, আপনি আর জ্বালাবেন না। ঠিক আছে, জ্বালাবো না। আমি কি ইফটিজার, অনিচ্ছুক মেয়ের পেছনে লেগে থাকবো? ছি ছি।
অপি তার জীবনের প্রথম প্রেম, একমাত্র প্রেম। অপির কাছ থেকে সে শিখেছে কিভাবে ভালোবাসতে হয়, কিভাবে আদর করতে হয়। তার অফিসের র্যাকে অপির একটা ছবি ফ্রেমে লাগানো ছিল, সে সরিয়ে ফেলল। তার কলজে যেন শতদা হয়ে পড়ছে। তার নিজের শোয়ার ঘরটিতে অপির কত স্মৃতি, কত কত বই অপি তাকে কিনে দিয়েছে। দুটো ছোট্ট কাঁচের বিড়াল সে কিনে দিয়ে বলেছিল, একটার নাম ফা আর একটার নাম অ, দুটো মিলে অফা। নদী বেয়ে চলে যায়, নদী মরে গেলে নদীর বুকে বালিতে রয়ে যায় ঢেউয়ের দাগ। পাখি উড়ে চলে গেলে পাখির পালক পড়ে থাকে। উইরা যাবে শুয়া পাখি, পইরা থাকে ছায়া। তার ডয়ার ভর্তি অপির কত চিঠি, এক মুহূর্ত চোখের আড়াল হতে সে কত আকুল হয়ে উঠেছে। কে বেশি ভালোবাসে, এই নিয়ে কত ছেলে মানুষই প্রতিযোগিতা। ফারুক ড্রয়ার খোলে, চিঠিগুলো নাড়ে চাড়ে পড়ে। তার মনে পড়ে যায় শক্তির একটা পদ্য, আমার কাছে এখনো পড়ে আছে তোমার প্রিয় হারিয়ে যাওয়া চাবি, কেমন করে তোরঙ্গ আজ খোলো। থুতনি পড়ে তিল তো আজও আছে এখনো, ও মন নতুন দেশে যাবি, চিঠি তোমায় হঠাৎ লিখতে হলো। চাবি তোমার পরম যত্নে কাছে রেখেছিলাম, আজই সময় হলো, লিখিও উহা ফেরত চাহো কিনা। অবান্ত স্মৃতির ভিতর আছে তোমার মুখ অশ্রু ঝলমল, লিখিও উহা ফেরত চাহো কিনা। ফারুক বিড়বিড় করে একা একা পায়চারি করে ঘরে, বারান্দায় এসে দাঁড়ায়, ঘরের ভিতরে এসে পানি খায়, দরজা বন্ধ করে সিগারেট খায়, গোপনে হুইস্কির বোতল খোলে, দরজা বন্ধ করে পান করে। মদ্যপান করলে ইদানিং তার ভালো লাগে, মাথাটা ঝিমঝিম করে, তখন তার বেদনাগুলো একটা আকার পায়। বাতি নিভিয়ে দিয়ে জানলা দিয়ে দেখে রাতের ঢাকা, রাস্তার সোডিয়াম আলো কেমন বিবর্ণ করে রেখেছে ঢাকাকে। কুকুরগুলো কেমন খাপছাড়া দৌড়চ্ছে, পাহারাদার হুইসেল দিয়ে চিৎকার করে উঠছে, হই। অপির দেওয়া ক্যাসেটগুলোর একটা সে ক্যাসেট প্লেয়ারে ঢুকিয়ে দেয়। খুব নিচু কণ্ঠে গেয়ে চলেছেন হুইটনি হিউস্টন। ইফ আই শুড স্টে I would only be in your way, so I shall go, but I know I will think of you every step of way, and I will always love you, will always love you, I will always love you, I will always love you, I will always love you. ফারুক কেঁদে চলে। পুরুষের নীরব কান্না একমাত্র রাত্রি জানে, নীরবতা জানে, জানালার শার্সিতে হেলে পড়া চাঁদ জানে, পাতায় পাতায় জমে থাকা শিশিরের মতো এই পবিত্র নিঃশব্দ অশ্রুপাতের কাহিনী। আই উইল অলওয়েজ লাভ ইউ। হুইটনি হিউস্টনের গান বেজে উঠল হাসি বাড়িতে, অকস্মাৎ মাঝরাত্রিতে। ঘুম ভেঙে গেল অপির। প্রচণ্ড একা লাগছে। অনন্ত আকাশের নিচে এই দুনিয়ায়, এই ঘরে, এই বিছানায় সে এক একাকী সত্তা। তার খুব করে মনে পড়ছে সেই ফারুকের কথা। আদৌ অন্ধকারে সে অনুভব করলো ফারুক এসেছে এই ঘরে, বসে আছে তার শিয়রের কাছে, তার শুশ্রূষাময় হাত রেখেছে অপির দগ্ধ তপ্ত কপালে। অপি বলল, ফারুক জান, সোনা, তুমি কি রাগ করেছো? ফারুক বলল, পাগলি, আমি কখনো তোমার উপর রাগ করেছি? কিন্তু সোনা, তুমি তোমার কথা রাখলে না কেন? তুমি না বলেছিলে চিরদিন তুমি আমাকে ভালোবাসবে? অপি বলল, আমি তোমাকে খুব ভালোবাসি ফারুক, খুব। তুমি আমাকে ভুল বোঝো না। আমি চিরটা দিন তোমাকে ভালোবেসে যাব, তোমাকে যাতে সারাটা জীবন ভালোবাসতে পারি, সেই জন্যই তো তোমার কাছ থেকে দূরে দূরে থাকি, তুমি বোঝো না? ফারুক বলল, না, আমি অত শত বুঝতে চাই না। এখন আমি তোমার কাছে পেতে চাই, তোমার চুলে বিলি কাটতে চাই, তোমার হাতে চুড়ি নিয়ে খেলতে চাই, চাই সারা রাত ফোনে তোমার সঙ্গে গল্প করতে। অপি বলল, পাগল, তা কি আর হবার আছে? এই শোনো, তুমি অমন শুকিয়ে গেছো কেন? তোমার চোখের নিচে কালি, মাথার চুল এলোমেলো, সেভ করনি, ব্যাপার কি? শরীরের দিকে যত্ন রেখো। ফারুক বলল, আয়নায় নিজের চেহারা দেখো না, কি রোগা হয়ে গেছো তুমি, গায়ে সোনার রং ময়লা হয়ে গেছে। অপি বলল, ফারুক, তুমি একটা বিয়ে করো, লক্ষ্মী দেখে একটা মেয়েকে, বউকে খুব ভালোবাসবে, সেও তোমাকে ভালোবাসবে খুব। অপি ডুকরে কেঁদে উঠল,
ঘুম তাকে শান্তি দিচ্ছে না, অঘুম তাকে শান্তি দিচ্ছে না, স্বপ্ন তাকে ব্যথিত করছে, কল্পনা তাকে শাস্তি দিচ্ছে। মরীচিকার মতো এইসব কল্পনা সে গলা ছেড়ে কাঁদবে আজ। যে শুনে শুনুক। দাদির ঘুম ভেঙে গেল কান্নার শব্দে। তিনি উঠে বসলেন। আবছা অন্ধকারে করুণলতার নাতনিকে লক্ষ্য করলেন। মেয়েটার কত কষ্ট। এতটুকুন বাচ্চা মেয়ে তার পালকের শরীর নিয়ে কষ্ট সহ্য করছে। তিনি উঠে অপির বিছানায় গেলেন, তার পাশে বসলেন, তার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন। প্রশ্রয় আর সান্ত্বনা পেয়ে অপির সব প্রতিরোধ খড়কুটোর মতো ভেসে গেল অশ্রুর ঢলে। দাদি বললেন, অপি, তুই কি সব জেনে গেছিস তোর অসুখের কথাটা? অপি অনেক কষ্টে কান্না প্রশমিত করে বলল, তাহলে তুই ফারুককে সব খুলে বলছিস না কেন? একা একা কেন বয়ে বেড়াচ্ছিস এই যন্ত্রণা? দাদি, আমি জানি ও খুব ভালো ছেলে। আমার অসুখের কথা শুনলে ও কেবল একটা হাসি দেবে, বলবে দূর পাগলি। এই জন্যে তুমি এত নাটক করলে ও সব মেনে নেবে সহজ ভঙ্গিতে। দাদি বললেন, তাহলে? অপি উঠে বসলো, তার সমস্ত চুল এলোমেলো। সে মুখের ওপর থেকে চুল সরিয়ে বলল, কিন্তু ওর বুকের ভেতর জমে থাকবে একটা দীর্ঘশ্বাস। দিন যাবে, ওই দীর্ঘশ্বাসটা আরও বড় হবে। ওর খুব বাচ্চার শখ। ওর বুবু চান তার ভাসতে ভাসতেই হোক, যাদের মুখ চেয়ে তিনি বাঁচবেন। ওর মা চান নাতি নাতনির মুখ দেখতে, যাতে বংশের ধারাটা থাকে। এই সব চাওয়া আমি মেটাতে পারবো না। আমি ছোট হয়ে থাকবো, পাশাপাশি কাছাকাছি থাকতে থাকতে ও আস্তে আস্তে আমার উপর বিরক্ত হতে শুরু করবে। আমার প্রতি ওর ভালোবাসা কমে যাবে। কথা বলতে গিয়ে কথার তোরে অপির অশ্রু শুকিয়ে এলো। তাকে এখন অনেক শক্ত মনে হচ্ছে। সে দাদির দিকে তাকালো। জেনে শুনে আমার প্রতি ওর ভালোবাসা আমি কমে যেতে দিতে পারি না। আমি আমার ভালোবাসার জন্যে ওর ভালোবাসার নাগাল থেকে নিজেকে সরিয়ে নিয়েছি। আমি হেরে গেছি, কিন্তু আমাদের ভালোবাসাকে হেরে যেতে আমি দেইনি। আকাশ ডাকছে, বিদ্যুৎ চমকে উঠছে, তবু তার ঘরে আলো চকিত পলক ফেলে যাচ্ছে। ফের বৃষ্টি এলো ঝমঝমিয়ে। ল্যাম্পপোস্টের আলোয় বাইরে বাগানটা দেখাচ্ছে অন্যরকম। বাতাসে জলের ঝাপটায় গাছগুলো কি ভীষণ মাথা ঝাঁকাচ্ছে। শিউলি ফুলের গাছটা, কামিনী ফুলের ঝাড়টা সদ্য স্নাতা রমণীর মতো চুল ঝাড়ছে। সন্ধ্যা মালতীর দুর্বল ডালগুলো লেপ্টে গেছে জল মাটি কাদার সঙ্গে। জানালায় দাঁড়িয়ে দুই রমণী তাকিয়ে দেখছে সেই দৃশ্য। ফের বিদ্যুৎ চমকে উঠল। অপি দেখল দাদির চোখে জল। শোনো উদ্ধারকারিণী, আমিও আসলে অন্ধ, কেবল মুখেই বলতে পারিনি। দাদি বললেন, বুবু, একটা গল্প শুনবি? অপি বলল, বলো। দাদি বললেন, সে আজ থেকে প্রায় 800 বছর আগের গল্প। একটা 14-15 বছর মেয়ের গল্প। ক্লাস 7-এ পড়ে। মেয়েটির বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার গায়ে। সে এক অপূর্ব গ্রাম। সবুজের কি বিশাল সমারোহ। বাড়ির পাশে কলকল করছে পানি। গামছা দিয়ে মাছ ছাকার উৎসবে তুমি নেমে পড়ো। সারা গা কাদায় মাখামাখি। কিছু দূরে তিতাস নদী। গোকর্ণে গেলে দেখতে পাবে নৌকা বাইচ। বাবার হাত ধরে দেখতে গেলে ভিড়ে হারিয়ে যাওয়ার ভয় আছে। আঙুল ধরে থাকো বাবার। মেয়েটি ওই গ্রাম ছেড়ে গেল ঢাকায়, নানা বাড়িতে। নানা সুলাইমান খা সেগুন বাগিচায় তার বড় কোঠা বাড়ি। মেয়ে পড়ে নারী শিক্ষা মন্দিরে। টিকাটুলিতে স্কুল। টমটমে চড়ে স্কুলে যেতে হতো। স্কুলে মুসলমান ছাত্রী নেই বললেই চলে। স্কুলের ভেতরে বিশাল বিশাল গাছ। একটা ঝাঁকড়া বকুল গাছ ছিল, তলাটা ছিল বাঁধানো। ঠান্ডা শান, বকুল ছড়িয়ে কি অদ্ভুত গন্ধ হতো। সুই সুতো নিয়ে মেয়েটি স্কুলে যেত। মালা গাঁথত বসে বসে, আর বাঁধানো শানে বসে মেয়েরা কার্ড খেলতো, পাঁচগুটি খেলতো। স্কুলের শুরুতেই হতো অ্যাসেম্বলি। ঝাঁকড়া বটগাছের নিচে আলো ছায়। বটগাছটা তরুণ, লাল ফলে ভরা। পাখিদের কিচিরমিচির লেগে থাকতো তাতে। আর বটফল খেয়ে মাঝে মধ্যে ছাত্রীদের মাথায় আশীর্বাদ বর্ষণ করত পাখিরা। স্কুলের হেড মিস্ট্রেস ছিলেন মঞ্জুশ্রী দাশগুপ্ত। গানের শিক্ষিকা ছিলেন রেখাদি। অ্যাসেম্বলিতে গান হতো, আজ ধনী গরিব সবাই সমান, আয় রে হিন্দু, আয় মুসলমান। আজকে সকল কাজ পড়ে থাক, আয় রে লাখে লাখ। আজ দাও গো সবার দুয়ার খুলে, যাও গো সকল ভাবনা ভুলে। সকল ডাকের উপরে আজ মা আমাদের ডাকে। রবীন্দ্রনাথের গান। রবীন্দ্রনাথের নাম এভাবে মেয়েটির জানা হয়, তার গান শেখা হয়। তবে স্কুলের গানের ক্লাসে সে খুব ভালো নম্বর পেত না। দিদিমণি বলেছিলেন, বাসায় গান শিখলেও তো পারো,
মেয়েটি একবার কি একটা ছুটিতে গেল বাড়ির স্থানীয় জমিদার বাড়িতে নাটক হচ্ছে, শখের থিয়েটার। সেই অনুষ্ঠানের শুরুতে একজন তরুণ গাইল রবীন্দ্রসঙ্গীত। ছেলেটি নাকি এই বাড়িতে নিয়মিত গানের একটা আসরও খুলেছে। বাসায় ফিরে মেয়েটি বলল, আব্বাজান, আমি গান শিখব, ওই বাড়ির গানের আসরে যাব। ছেলেটির নাম ধরা যাক নিহারেন্দু চৌধুরী। মেয়ে যতদিন বাড়িতে আছে ততদিন সে যাক তবে ওই গানের আসরে। গান শিখতে গিয়েই মেয়েটি বুঝল সঙ্গীতের চেয়ে সঙ্গীতের শিক্ষকই তার বেশি প্রিয়। কখন ক্লাস শুরু হবে সারাদিন শুধু অস্থির অস্থির লাগে। নিহারের কথা সে সারাটিক্ষণ ভাবে। ছেলেটিও এখন চলে আসে মেয়েটির বাড়িতে মাঝে মধ্যেই। ছুটি শেষ হয়ে আসছে, মেয়েটিকে ঢাকায় ফিরতে হবে পরদিন। গানের ক্লাস শেষে মেয়েটি আর ওঠে না, তার চোখে জল। ছেলেটি সব বুঝলো, বলল, আর কটা দিন থেকে ভালো করে শেখা হলে যেও। এরপর লোকচক্ষুর আড়ালে ছেলেটি আর দেখা করত পরস্পরের সঙ্গে। মেয়েটি ছেলেটির জন্যে সেলাই করে নিয়ে গিয়েছিল একটা ফুল তোলার রুমাল। একবার জমিদারের ফলের বাগানে অন্ধকার ঝোপঝাড়ের আড়ালে শান বাঁধানো কুয়াতলার রেলিংয়ে দুজনে বসে গল্প করছে। গ্রামের রক্ষাকর্তারা ব্যাপারটা দেখে ফেললেন। দেখা সাক্ষাৎ বন্ধ হয়ে গেল। আব্বা বললেন, কাল সকালেই তুমি ঢাকায় যাবে, সব যোগাযোগ বন্ধ। ছেলেটি গোপনে চিঠি পাঠালো মেয়েটির কাছে, প্রস্তুত থেকো, কাল ভোরবেলা আজান দেবার সঙ্গে সঙ্গে চলে আসবে বাজপড়া জাম গাছটার নিচে। মেয়েটি প্রস্তুত হচ্ছে, যাব, যেতে হবে, একা। কিন্তু শুধু তো ওই দুটো হৃদয়ে নয়, যখন ঝড় বয়ে যাচ্ছে নৃশংস ভয়ালো কালবৈশাখীর মতো সারাটা দেশের ওপর দিয়ে সে চলে এক ভীষণ কাল। সারা দেশে শুরু হয়ে গেছে সাংঘাতিক গোলযোগ। কলকাতার প্রচণ্ড দাঙ্গায় মারা গেছে অগণিত মানুষ, তার প্রতিক্রিয়ায় জ্বলে উঠেছে বাড়ির কাছে নোয়াখালী। সাম্প্রতিক হিংসার আগুনে পুড়ে যেতে লাগলো মানুষের সাজানো বাড়িঘর, কাটা পড়ল কত শিশুর শরীর, রক্তে আগুনে আর্তনাদে সে নারকীয় বিভৎসতা। মেয়েটিরও কানে যাচ্ছে কিছু কিছু, সেই এই রাত, এক একটি মুহূর্ত যাচ্ছে, সে সময়ের কপালের শিরা দপদপ করছে। এমন সময় চৌধুরী বাড়ি থেকে এলেন, সে বাড়ির কর্ত্রী। দেখা করলেন মেয়েটির সঙ্গে, হাত জোর করে তাকে বললেন, মা, তোমার কাছে আমি একটা মিনতি নিয়ে এসেছি, একটা জিনিস তোমার কাছে ভিক্ষা চাই। বলো মা, এই ভিখারিনীকে তুমি ফেরাবে না? জি কাকিমা, বলুন। তুমি আমার প্রাণ ভিক্ষা দাও, আমার আর আমার গোটা পরিবারের। চারিদিকে আগুন জ্বলছে, ভয়ে আমরা মৃত্যুপ্রায়। এই অবস্থায় যদি তুমি নিহারের সঙ্গে চলে যাও, আমরা কি বাঁচবো মা? বলো মা, তুমি নিহারের সঙ্গে যাবে না? বলো। চারিদিক তখন ভীত সন্ত্রস্ত। এক বাড়িতে আগুন লাগলে তার আঁচ, লালচে আলো, হই হল্লা যেমন করে পাশের বাড়িকে বিহ্বল করে তোলে, সবাই তখন তেমনি বিহ্বল। রোজ গুজব আর গুজব। কলকাতার মুসলিম মেয়েদের মেরে তাদের মুখে মুসলিম পুরুষদের কর্তৃত্ব পুরুষাঙ্গ ঢুকিয়ে দেওয়া হচ্ছে, এমনই গুজব। দি গ্রেট ক্যালকাটা কিলিং। এই নিস্তরঙ্গ শান্তি প্রিয় গ্রামে দাঙ্গা হয়নি, তার কারণে দাঙ্গা বাঁধুক, মেয়েটিকে তা হতে দিতে চায়। মেয়েটি বলল, আপনি বাসায় যান কাকিমা, আমার তরফ থেকে আপনাদের কোনো বিপদ হবে না। মেয়েটি সকালবেলা ছেলেটির কাছে গেল না, পূর্ব নির্ধারিত জায়গায় দাঁড়িয়ে থেকে ছেলেটি ফিরে গেল। অপি, ওই মেয়েটির কথা ভাবো। তোর সমস্যার সঙ্গে তার সমস্যার মিলের একটা জায়গা আছে, সেটা হলো তাদের চলার পথে যে বাধা, যে কাটা, সেটার জন্য তারা নিজেরা দায়ী নয়। তুই বাধা নিয়তির কাছে, আর ওই মেয়েটি বাধা সামাজিক ভেদের কাছে। দেশভাগের পরপরই নিহাররা চলে গেল ওপারে। কোথায় আছে, কেমন আছে, মেয়েটি জানে না। ওই বছরই মেয়েটির বিয়ে দিয়ে দেওয়া হয়। এই গোপন বেদনার কথা মেয়েটি আর কোনোদিনও কাউকে বলেনি, শুধুই হেসে গেছে। হাসতে হাসতে অসুবিধা হয়নি তো? বৃষ্টি থেমে গেছে, ল্যাম্পপোস্টের আলোয় বৃষ্টি ভেজা গাছের পাতা চিকচিক করছে। চল বাবু, ঘুমোতে চল, তোর না সামনে পরীক্ষা, এবার তো তোকে ফার্স্ট ক্লাস পেতেই হবে, তোর জীবনটা তো সামনে তোকে গড়ে নিতে হবে। অপি পরদিন থেকে আবার হাসি খুশি, হাসি বাড়ি তার স্ত্রী ফিরে পেয়ে গেছে। এবারই কারো মনে কোনো বেদনা নেই, দীর্ঘশ্বাস নেই। অপিকে এরপর আর কেউ কখনো কাঁদতে দেখেনি। ধন্যবাদ। বিখ্যাত কথাসাহিত্যিক আনিসুল হকের লেখা ভালোবাসা আমি তোমার জন্য কাঁদছি ধারাবাহিক এই উপন্যাসটির পর্বগুলো সম্পূর্ণটি শোনার জন্য আজকে উপন্যাসটি এখানেই সমাপ্ত। আশা করি উপন্যাসটি তোমাদের সকলে ভালো লেগেছে। উপন্যাসটি ভালো মন্দ অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে ও বন্ধুদের মাঝে শেয়ার করবে। যারা পূর্ব থেকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের এই সমস্ত ভালো লাগা আমাকে বিশেষভাবে অনুপ্রাণিত করে তোলে।